প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। 25 বছর বিধায়ক ছিলেন, কেন আত্মহত্যা? আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহার। এবার ডিজিটাল কারেন্সিতে হবে লেনদেন, রেশন কার্ড ধারকদের বড় উপহার সরকারের। রাজ্যে চালু কৃষি সখী প্রকল্প, মহিলাদের বিশেষ প্রশিক্ষণ, কি সুবিধা মিলবে জানুন। 16 আগস্ট মানে আজ থেকে নতুন নিয়ম, বাড়ির প্রতি সদস্য পাবেন আলাদা আয়ুষ্মান কার্ড। গাড়ি থামিয়ে গুলি, পরপর কোপ। নদিয়ায় কংগ্রেস নেতা পুত্রকে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ 3। পার্ক স্ট্রিটে কোনো হকার থাকবে না, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রার। রেলের চাকরির বড় সুযোগ, শূন্য পদে ৩,৯৯৩টি। কারা আবেদনের যোগ্য, শেষ তারিখ কবে? জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়া যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ। ফের টাকার পাহাড়, বোলপুরে গ্রেফতার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী। ফ্ল্যাট থেকে 800 গ্রাম সোনা পেল পুলিশ, নগদ কত? কখনো দুর্নীতিতে জড়ায়নি, ভুল হয়েছে রাজনীতিতে আশায়। সুইসাইড নোটে আর কি লিখে গেলেন আশিস। বিমানবন্দরের দোভালের সঙ্গে মিটিং, অপারেশন সিঁদুরের আগে ঠিক কি নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী? দুয়ারে রেশন থাকবে নাকি বন্ধ হবে, সব বিধায়কের মতামত চাইলেন খাদ্যমন্ত্রী। বিধবা ভাতা, পিএম কিষাণ সম্মান নিধি পেলেও মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী। প্রাণী দেহ থেকে ছড়াচ্ছে ইবোলা, হুহু করে বাড়ছে সংক্রমণ, প্রতি 8 ঘন্টায় প্রাণ হারাচ্ছেন একজন। ঝাড়খণ্ডে আরো তীব্র ছাত্র আন্দোলন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি। 25 জেলায় সোরেন রাহুলের কুশপুতুল পোড়ানোর ডাক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। রবিবার রামপুরহাটে নিজেরই বাড়িতে দলীয় কার্যালয়ে উদ্ধার হয়েছে রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। দেহের সঙ্গে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রামপুরহাটের বর্তমান বিধায়ক ধ্রুব সাহা নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন। ঘটনায় শোক প্রকাশ অন্যান্য বিজেপি নেতাদেরও। ধ্রুব সাহা জানালেন, আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনৈতিক নেতা, তার সঙ্গে আমার দীর্ঘদিন পরিচিত। সেখানে আমি যখন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি, তারপরই তার বাড়ি গিয়ে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছি। তবে কেন এই ধরনের ঘটনা জীবনের শেষ লগ্নে এসে তিনি ঘটালেন, প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করা দরকার। প্রয়োজন পড়লে নিরপেক্ষ এজেন্সি দিয়েও তদন্ত হওয়া উচিত। 25 বছর বিধায়ক ছিলেন, আমি নিজে গিয়ে তার বাড়িতে প্রণাম করে এসেছিলাম। যেদিনকে গিয়েছিলাম মনে হয়নি যে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু আজকে তাকে আত্মহত্যা করতে হয়েছে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তা তদন্ত করতে হবে। আমরা মনে করছি এই ঘটনার পেছনে অন্য কোনো অনেক কারণ আছে, যে কারণগুলি সামনে আসা উচিত। ওনার এই ধরনের ঘটনা ঘটানোর কারণ কি, সে বিষয়ে কোনো চাপ ছিল কিনা সেটা ওনার পরিবার এবং দল ভালো বলতে পারবে। তবে রাজনৈতিক চাপ, অন্যান্য দলের নেতাদের কি বিষয়, কেন সুইসাইড নোট লিখে গেলেন, পুরোটাই তদন্ত সাপেক্ষ। আশিস বন্দ্যোপাধ্যায় মৃত্যু প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এটা পুরোপুরি প্রশাসনের তদন্ত করার বিষয়। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে, তদন্ত শেষ হওয়ার পর কি ঘটনা সেটা প্রশাসন বলবে। কিন্তু সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়া নেতা, যতটুকু তাকে বিধানসভায় দেখার সৌভাগ্য হয়েছে, 2টি পাঞ্জাবি পরে আসতেন, স্বচ্ছ ভাবমূর্তির লোক, এবং যে কথার রাজনীতি এই মুহূর্তে বাংলায় চলছে তা থেকে উনি সবসময় বিরত থাকতেন। প্রশাসন অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবে, তদন্ত করবে, কি কারণে ঘটনা ঘটেছে সেই বিষয়টি উনি দেখবেন, আসল সত্যি সামনে আসবে। এবার ডিজিটাল মুদ্রার মাধ্যমেই তোলা যাবে রেশন। নতুন প্রযুক্তি চালু করছে কেন্দ্র সরকার। এখন থেকে রেশন দোকানে গিয়ে আর লাইনে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হবে না। ডিজিটাল লেনদেনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবার সরকার সরাসরি রেশনের ভর্তুকি গ্রাহকদের ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পাঠাবে। আর সেই অর্থ তুলেই সরাসরি রেশন সামগ্রী সংগ্রহ করা যাবে। ইতিমধ্যেই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চণ্ডীগড়ে চালু করা হয়েছে। ধীরে ধীরে গোটা দেশ জুড়ে তা চালু হবে বলে অনুমান। গতকাল অর্থাৎ 15 আগস্ট নতুন এই প্রযুক্তি ভিত্তিক রেশন ব্যবস্থা চালু হয়েছে চণ্ডীগড়ে। এর আওতায় আপাতত 55,000-এর বেশি সুবিধাভোগীকে ডিজিটাল মুদ্রা ব্যবহার করে সরাসরি রেশনের চাল, গম সংগ্রহ করার সুবিধা দিচ্ছে সরকার। এমনকি এই অঞ্চল জুড়ে আনুমানিক 542টি রেশন দোকানের ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় খাদ্য ভর্তুকি এখন সহজে গ্রাহকদের কাছে ডিজিটালভাবে পৌঁছে যাবে।
এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে কাজ করবে এই প্রযুক্তি। তাহলে সেক্ষেত্রে বলে রাখি, নতুন এই প্রযুক্তির আওতায় খাদ্য ভর্তুকির টাকা সরাসরি প্রত্যেক সুবিধাভোগীর ডিজিটাল ওয়ালেটে পাঠিয়ে দেওয়া হবে। তারপর উপভোক্তারা সরাসরি যে কোনো রেশন দোকানে গিয়ে একটি কিউআর কোড স্ক্যান করে সহজে সেই অর্থ পরিশোধ করে টাকা সংগ্রহ করতে পারবেন। এর ফলে আর নগদ টাকা বহন করতে হবে না বা কাগজপত্রের ঝামেলা পোহাতে হবে না। তবে হ্যাঁ, ডিজিটাল ওয়ালেটের এই টাকা দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট খাদ্যদ্রব্য কেনা যাবে, অন্য কোনো ব্যক্তিগত কেনাকাটার জন্য এই অর্থ ব্যবহার করা যাবে না। এদিকে এই প্রযুক্তির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো, যদি কোনো সুবিধাভোগী ১ মাসের মধ্যে তার ডিজিটাল ওয়ালেটের ভর্তুকি ব্যবহার না করে, তাহলে সেক্ষেত্রে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবেই আবার সরকারের অ্যাকাউন্টে ফেরত চলে যাবে। যার ফলে সরকারের পক্ষ থেকে রিয়েল টাইমে এই প্রসেস ট্র্যাক করা সহজ হবে এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকবে। ডবল ইঞ্জিন সরকারের আওতায় ঝড়ের গতিতে উন্নয়ন পশ্চিমবঙ্গে। আগের সরকারের কোনো প্রকল্প বন্ধ হবে না বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে চালু হচ্ছে নতুন একাধিক প্রকল্প। এবার কৃষকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গে চালু হলো কৃষি সখী প্রকল্প, যার মাধ্যমে মহিলাদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। রাজ্যে নতুন প্রকল্প কৃষি সখী সম্প্রতি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে থেকে আয়োজিত দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে মাঝখান ক্যাম্পাসে এই প্রকল্প নিয়ে বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। উক্ত জেলার ৮টি ব্লক থেকে মোট ৬০ জন মহিলাকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। রাজ্য সরকারের মূল উদ্দেশ্য একটাই, রাসায়নিক বা কীটনাশক মুক্ত চাষাবাদ ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এমনকি পোকা নিয়ন্ত্রণ থেকে শুরু করে উন্নত মানের বীজ নির্বাচন, মাটি কিংবা ফসলের পরিচর্যা সহ একাধিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেই খবর। প্রত্যেক কৃষি সখীদের হাত ধরিয়ে শেখানো হচ্ছে কিভাবে রাসায়নিকের উপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিকভাবে চাষাবাদ করা যায়। রাজ্য প্রশাসনের উদ্দেশ্য একটাই, বিষমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদন এবং কৃষকদের খরচ কমানো। এমনকি এই নিয়ে দেশ জুড়ে জাতীয় কৃষি মিশন কমিশন কর্মসূচি অনুযায়ী শুরু হয়েছে বলে খবর। তবে আপাতত এই প্রশিক্ষণ শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার জন্যই চালু করা হয়েছে। ধাপে ধাপে তা গোটা বাংলায় চালু হবে বলেই খবর। আপাতত এই জেলায় ৮টি ব্লকে মোট ৩,১০,০০০ কৃষক রয়েছেন। এমনকি এই জেলাটি ধান, পাট, গম ইত্যাদি চাষ বেশি পরিমাণে হয়। এক প্রতিবেদন অনুযায়ী জেলায় মোট ১,৯০,০০০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। পাশাপাশি ৮০,০০০ হেক্টর জমিতে হয় বোরো ধানের চাষ। এছাড়া ২০,০০০ হেক্টর জমিতে সবজি চাষ, ৩০,০০০ হেক্টর জমিতে পাট চাষ হয়ে থাকে। এমনকি এই জেলা প্রশাসনের তরফে কৃষকদের উন্নয়নের জন্য চালু করা হয়েছে একাধিক প্রকল্প। তাছাড়া কৃষকরা ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ পাচ্ছে বলে খবর। তবে এবার মহিলাদের টার্গেট করেই জেলায় চালু হয়েছে এই কৃষি সখী প্রকল্প, যার মাধ্যমে রাসায়নিকের উপর নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে হবে চাষাবাদ। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিবারের জন্য একটি কার্ড থাকলেও এবার আয়ুষ্মান ভারতে বাড়ির প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা কার্ড দেওয়া হবে। শুধু কার্ড সঙ্গে না থাকলেও আধার নম্বর দিয়ে হাসপাতালে মিলবে পরিষেবা। আগামী ১৬ আগস্ট থেকে রাজ্যে এই প্রকল্পের সূচনা হতে চলেছে। ১৬ আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা হবে। প্রথম ধাপে প্রায় ৩,০০০ উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য সাথীর মতো পরিবার ভিত্তিক একটি কার্ড নয়, আয়ুষ্মান ভারতে পরিবারের প্রত্যেক সদস্যের নামে আলাদা কার্ড তৈরি হবে। প্রশাসনের সাহায্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই কার্ড। রাজ্যে প্রায় ১.৫ কোটি পরিবার এবং প্রায় ৬ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসতে পারেন বলে জানা গিয়েছে। আয়ুষ্মান ভারতের পাশাপাশি চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও। যাদের নাম আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকবে না, তারা এই নতুন স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাবেন। তবে এখনই বন্ধ হচ্ছে না স্বাস্থ্য সাথী। আগামী কয়েক মাস ৩টি প্রকল্পই পাশাপাশি চলবে। পরে পরিস্থিতি পর্যালোচনা করে স্বাস্থ্য সাথী ধাপে ধাপে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে। এই ২ প্রকল্পই আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকবে। ফলে হাসপাতালে ভর্তি হওয়ার সময় কেউ যদি ভুল করে আয়ুষ্মান বা স্বাস্থ্য বীমার কার্ড নিয়ে যেতে না পারেন, তাতেও সমস্যা হবে না। শুধুমাত্র আধার নম্বর দিলেই উপভোক্তার সমস্ত তথ্য বেরিয়ে যাবে এবং পরিষেবা পাওয়া যাবে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আয়ুষ্মান ভারতে শুধু হাসপাতালে চিকিৎসার খরচ নয়, ভর্তি হওয়ার আগের ৩ দিন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়া পরের ১৫ দিনের খরচও অন্তর্ভুক্ত থাকবে। আগামী রবিবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী নিজেই প্রাথমিকভাবে কয়েক হাজার মানুষের হাতে কার্ড তুলে দেবেন। এই প্রকল্পে ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য কোনো আলাদা যোগ্যতার শর্ত রাখা হচ্ছে না।
বয়স 70 পেরোলেই তারা কোনো বাধা ছাড়াই আয়ুষ্মান ভারতে নাম নথিভুক্ত করতে পারবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য কেন্দ্রের বরাদ্দ প্রায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে 60% অর্থাৎ অর্থ দেবে কেন্দ্র এবং বাকি 40% বহন করবে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী আয়ুষ্মান পরিষেবা দেওয়ার জন্য রাজ্যে মোট ১,৯৩০টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল রয়েছে। নদিয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার পুত্র আবু সুফিয়ানকে খুনের ঘটনায় গ্রেফতার করা হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ ৩ জনকে। অভিযোগ, শনিবার রাতে গাড়ি থামিয়ে গুলি করা হয় বাবা ও ছেলেকে। তারপর গাড়ি থেকে নামিয়ে তাদের কুপিয়ে খুন করা হয়। রবিবার সকালে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। আনিসুদ্দিন হত্যাকাণ্ডে ধরা পড়েছেন নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি, তার স্বামী এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা জব্বার শেখ এখন জেলবন্দি। অভিযোগ, জেল থেকেই হত্যাকাণ্ডে কলকাঠি নেড়েছেন তিনি। এছাড়া গ্রেফতার করা হয়েছে ফতেমার 2 সহযোগী সাহেব আলী মণ্ডল এবং মিঠুন শেখকে। রবিবার সকালে তাদের মেডিকেল পরীক্ষার পর আদালতে হাজির করানো হয়। 3 জনকেই হেফাজত দিয়ে চেয়েছে পুলিশ। নাগাশিপাড়া বেথুয়াডহরি রেলগেটের কাছে শনিবার রাত 9:30 নাগাদ আনিসুদ্দের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। 4 চাকার গাড়িতে তারা বাড়ি ফিরছিলেন। অভিযোগ, গাড়ি থামিয়ে প্রথমে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তারপর গাড়ি থেকে নামিয়ে তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আনিসুরের পরিবারের অভিযোগ, জুব্বারের নির্দেশ এবং পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কারণ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই এলাকায় আনিসুদ্দিন জনপ্রিয়তা ক্রমে বাড়ছিল। জুব্বার গোষ্ঠী কোণঠাসা হয়ে পড়েছিল। আনিসুরের স্ত্রী বলেন, ওরা বাজারে গিয়েছিলেন, রাতেই খবর পাই সব শেষ। এর পেছনে জুব্বারের হাত রয়েছে। নিহতের বোন রোকেয়া বলেন, জুব্বার জেলে থাকলেও বাইরে তার শাগরেদরা সক্রিয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আনিসুর ও সুফিয়ানের মৃত্যুতে রাজ্য জুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার শনিবার রাতেই জানান, সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে। এই হত্যাকাণ্ড তার ফসল। প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানান, এমন ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। হত্যাকাণ্ডের নিন্দা করেছেন তিনি। শ্রমিক ভট্টাচার্যের এই নির্দেশের পর তিনি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন যে শুধু ধর্মতলা নয়, পার্ক স্ট্রিটও দখলমুক্ত করা হবে। আজ রবিবারই অগ্নিমিত্রা পাল বলেন, পার্ক স্ট্রিট এলাকায় খালি করা হবে সমস্ত ফুটপাত। পার্ক স্ট্রিটের রাস্তা সৌন্দর্যন করা হবে, কোনো হকার থাকবে না। বাংলায় পরিবর্তনের পর বদলাচ্ছে বাংলার রূপও। ধর্মতলাকে দখলমুক্ত করার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ধর্মতলা কলকাতার মুখ, সেই মুখই ঢাকা পড়ে গিয়েছে। সেই কারণেই ধর্মতলাকে হকার মুক্ত করতে বলেছেন শ্রমিক। এবার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করলেন, শুধু ধর্মতলা নয়, পার্ক স্ট্রিটও দখলমুক্ত করা হবে। গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, ধর্মতলা থেকে সরে যান, ওটা কলকাতার বুক। আমাদের 2 জন কাউন্সিলর আছেন, 1 জন বিধায়ক আছেন, আমি তাদের দায়িত্ব দিচ্ছি। ধর্মতলা আগে পরিষ্কার করুন, তারপর তো বোঝা যাবে নতুন সরকার এখানে এসেছে। এর জন্য কোনো নির্দেশের দরকার নেই। এটা পার্টির অবস্থান, এটা পার্টির ঘোষিত অবস্থান। আজ থেকেই ধর্মতলা সাফ করার কথা। শ্রমিকের ধর্মতলা সাফ করার নিদান শুনে বেশ চিন্তায় পড়েছেন দোকানিরা। তাঁরা বলেছেন, প্রশাসন যা বলবে তাই তো করতে হবে, তবে দোকান উঠিয়ে দিলেই সমস্যা হবেই। দেখে শুনে কাজ করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। শ্রমিক ভট্টাচার্যের এই নির্দেশের পর তিনি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন যে শুধু ধর্মতলা নয়, পার্ক স্ট্রিটে দখলমুক্ত করা হবে। আজ রবিবারই অগ্নিমিত্রা পাল বলেন, পার্ক স্ট্রিট এলাকায় খালি করা হবে সমস্ত ফুটপাত। পার্ক স্ট্রিটের রাস্তা সৌন্দর্যন করা হবে, কোনো হকার থাকবে না। আজ কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডেকে পাশে বসিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, শুধু ধর্মতলা নয়, পার্ক স্ট্রিটেও খালি করা হবে ফুটপাত। পার্ক স্ট্রিটের চৌরঙ্গি থেকে 7 পয়েন্ট কানেক্টর পর্যন্ত আমরা দুপাশে কোনো হকার বসতে দেব না। হকার যারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনারা অন্য জায়গায় বসুন। পার্ক স্ট্রিট হলো কলকাতার জানালা, সেটাকে সুন্দর করে সাজাবো, লাইট লাগাবো, সুন্দর করে পেভমেন্ট করব। হকার থাকবে না, হকাররা অন্য জায়গায় বসুক। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য দারুণ একটি খবর। রেলওয়েতে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং ডিগ্রিধারীদের জন্য সুবর্ণ সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট সহ বিভিন্ন পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া 14 আগস্ট থেকে শুরু হয়েছে। RRB, JE,
নিয়োগ 2026 এর আওতায় জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পদগুলি অন্তর্ভুক্তি রয়েছে। এই পদগুলি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার এবং অন্যান্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার জন্য নেওয়া হবে। মোট ৩,৯৯৩টি শূন্য পদের জন্য ১,৬৯৯টি, সাধারণ বিভাগের জন্য ৬২৪টি, এসসির জন্য ৩৬৩টি, এসটির জন্য ৯১৩টি, ওবিসির জন্য এবং ৩৯৪টি ইডব্লিউএস এর জন্য। কোন পদের জন্য কি যোগ্যতা প্রয়োজন? জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা অথবা প্রাসঙ্গিক বিভাগে বিই অথবা বিটেক ডিগ্রি প্রয়োজন। ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা প্রয়োজন। প্রার্থীদের অবশ্যই আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে তাদের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন করতে হবে। চূড়ান্ত পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষারত প্রার্থীরা এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। আবেদনের জন্য বয়স সীমা। আরআরবি জেই নিয়োগের জন্য প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় দেওয়া হবে। এসসি এবং এসটি প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন, যেখানে ওবিসি এবং এনসিএল প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তি, প্রাক্তন সৈনিক এবং রেল কর্মচারী সহ অন্যান্য শ্রেণীর জন্য বয়সের ছাড় প্রযোজ্য। আবেদনের শেষ তারিখ কবে? আরআরবি জেই ২০২৬-এর বিস্তারিত বিজ্ঞপ্তি ১৩ আগস্ট প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদন ১৪ আগস্ট থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। আবেদন সংশোধনের সুযোগ ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত খোলা থাকবে। কিভাবে নির্বাচন করা হবে? আরআরবি জেই নিয়োগের জন্য প্রার্থীদের ২ পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের নথি যাচাই এবং একটি মেডিকেল পরীক্ষা করা হবে। সিবিটি ১ এবং সিবিটি ২ পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়নি। প্রতিবেদন অনুসারে পরীক্ষাটি ২০২৬ সালে ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার তারিখে প্রায় ১০ দিন আগে পরীক্ষার সেন্টারের তথ্য প্রকাশ করা হবে এবং প্রবেশপত্র ৪ দিন আগে প্রকাশ করা হবে। বেঙ্গালুরু থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আসাফুল মল্লিক। সূত্রের খবর, ধৃতের সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠন টিটিপি এর যোগ পাওয়া গেছে। টিটিপির জঙ্গিরা এই আসাফুলকেই ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করেছিল বলে খবর, যদিও অভিযোগ অস্বীকার করেছে ধৃতের পরিবার। শুক্রবারই কলকাতা পুলিশের এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে পাকিস্তানের আইএসআই এর ৪ চোর সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। এই অবস্থায় এবার বেঙ্গালুরু থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হলো এ রাজ্যের আরও এক যুবককে। ধৃত উত্তর ২৪ পরগনা বাদৌরিয়ার বাসিন্দা আসাফুল মল্লিক। ইতিমধ্যে ধৃতকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দাবি করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের তরফে। সূত্রের দাবি, ধৃত বছর ২৫-এর আসাফুল মল্লিকের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তানের সদস্যদের যোগ রয়েছে। টিটিপির জঙ্গিরা এই আসাফুলকেই ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করেছিল। কিভাবে ধৃত আসাফুল মল্লিকের খোঁজ পেল বেঙ্গালুরু পুলিশ? দায়ের হওয়া এফআইআর অনুযায়ী ১১ আগস্ট বেলা ১২টার সময় এই আসাফুল মল্লিকের সম্পর্কে তথ্য আসে। বলা হয়, এই যুবক নাশকতামূলক কার্যকলাপ চালানোর প্রশিক্ষণ দিতে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করছেন বলে সন্দেহ করা হচ্ছে। এই খবর আসার কয়েক ঘন্টার মধ্যেই আসাফুল মল্লিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বেঙ্গালুরু পুলিশ সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তান ও পাকিস্তান সমর্থিত সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল মনোভাবের কথা প্রকাশ করেন আসাফুল মল্লিক। ভারতীয় সেনা ও ভারতের নাগরিকদের বিরুদ্ধে তার বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ পায়। এরপর তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। ধৃতের মোবাইল ফোন পরীক্ষা করে পাকিস্তানের ওই ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। তদন্তকারীদের আশঙ্কা, পাকিস্তানের হয়ে ভারতীয় সেনার বিরুদ্ধে প্রচার চালানো, সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পারেন ধৃত ওই যুবক। সূত্রের দাবি, সেই ব্যক্তির মাধ্যমে জঙ্গি সংগঠন টিটিপির সঙ্গে আসাফুলের যোগাযোগ তৈরি হয়েছিল। টিটিপির সদস্যরা ধৃত ওই যুবককে ভারতে নাশকতামূলক কাজ চালানোর জন্য প্ররোচিত করে। এর বিনিময়ে আসাফুল মল্লিককে অর্থ ও পরিবারের লোকেদের দেখভালের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত এই যুবক। ধৃত আসাফুল মল্লিকের বাড়ি উত্তর ২৪ পরগনা বাদৌরিয়ার উত্তর যদুরহাটি অঞ্চলে। পরিবার জানিয়েছে, বিএ পাশ করে একাধিক সরকারি চাকরির পরীক্ষা দিলেও সফল হয়নি এই যুবক। ২০২৫-এর শেষের দিকে বেঙ্গালুরুতে একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতে শুরু করেন। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে তার পরিবার। বীরভূমে ফের টাকার পাহাড় উদ্ধার করল পুলিশ।
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের বোলপুরে ফ্ল্যাট থেকে 800 গ্রাম সোনা এবং নগদ 13 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সাইগালকে গ্রেফতারও করেছে পুলিশ। সূত্রের খবর, টুলু মণ্ডলের মামলায় তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। মধ্যরাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। সকালে তাকে সিউড়ি আদালতে হাজির করানো হয়েছিল। 7 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কিছুদিন আগে নগদ 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার করা হয়। তাকে গ্রেফতারির পর থেকেই টুলুর সন্ধান রয়েছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েননি তিনি। আড়ালে থেকেই আদালতে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন। সেই মামলায় যোগসূত্র পেয়ে শনিবার সকালে বোলপুরে বাইপাস এলাকায় সাইগালের ফ্ল্যাটে হানা দিয়েছিল পুলিশ। সকাল থেকেই তল্লাশি চলছিল। সূত্রের খবর, সোনা এবং নগদ টাকা ছাড়াও সাইগালের ফ্ল্যাট থেকে প্রচুর পরিমাণ জমির দলিল পাওয়া গিয়েছে। সেগুলি পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর, 150টিরও বেশি জমির দলিল মিলেছে সাইগালের ফ্ল্যাটে। তিনি এলাকায় প্রভাবশালী ছিলেন। সেই ক্ষমতা প্রয়োগ করেই তিনি টুলুকে সাহায্য করতেন বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। সাইগালকে আদালতে হাজির করিয়ে পুলিশ জানায়, তার ফ্ল্যাট থেকে মোট 12,84,000 টাকা নগদ, প্রায় 800 গ্রাম সোনা এবং 150টি জমির দলিল উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে আরব এবং পাকিস্তানের মুদ্রাও। সাইগালের দাবি, নির্দোষ, চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে। পাকিস্তান এবং আরবের মুদ্রার সঙ্গে সাইগাল জানান, কোনো সময় মুদ্রা বিনিময় করতে গিয়ে তা তার কাছে এসে থাকতে পারে। বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। টুলুকে সিউড়ি আদালতে হাজিরা দিতে বলা হয়েছে, কিন্তু এখনো তিনি প্রকাশ্যে আসেননি। আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন। তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাকে চ্যালেঞ্জ করেও মামলা করেছেন টুলু। তার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই পদ্ধতির বিরুদ্ধে আদালতে দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে এই সংক্রান্ত মামলায় তার দ্রুত শুনানির আবেদন লাভ হয়নি। বিচারপতি কৌশিক চন্দ্র তার মামলা ছেড়ে দেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তালিকা অনুযায়ী শুনানির কথা আছে। চলতি সপ্তাহে সেই শুনানি হতে পারে। তাকে ধরতে না পারলে তার একাধিক আত্মীয় এবং তার ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। সেই তালিকায় এবার যোগ হলো সাইগালের নামও।